আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টেক। আমার ছাত্রছাত্রীরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 9-এর গণিত এর কোষে দেখি 1.2, পৃষ্ঠা নম্বর 11, বাস্তব সংখ্যার অঙ্ক। আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর এই অঙ্কের কোষে দেখি 1.1টা পুরো দেখিয়েছি। এই ভিডিওতে 1.2টা পুরোটা দেখাবো। তোমরা সবাই মন দিয়ে দেখতে থাকবে, কেউ স্কিপ করে যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। কি বলেছে দেখো, কোষে দেখি 1.2। এখানে প্রথম প্রশ্নটা যেটা বলেছে, এখানে সত্য মিথ্যা করতে বলেছে, সত্য না মিথ্যা সেটা বলতে বলেছে। 1/1 বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখো, মূলদ সংখ্যা আমরা জানি যে যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। এখন সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য। কেন সত্য হবে? কারণ কারণ এখানে ধরো আমি একটা মূলদ সংখ্যা বলছি, সাপোজ 2/3 সমষ্টি বলেছে, আর একটা আমি অন্য কিছু একটা ধরি 5/6 মনে করো। তাহলে এদের এই দুটো মূলদ সংখ্যা যোগ করছি আমি, 3 আর 6 লসাগু 6 হবে, 3 দুগুণে 6, দুগুণে 4, আর এদিকে 5, মানে 9/6। এই 9/6টা যদি কাটাকাটি করি তাহলে 3/2, তাহলে 3/2 এটা একটা মূলদ সংখ্যা। এইভাবে যে কোনো দুটো মূলদ সংখ্যা নিয়ে যোগ করলে আমরা দেখবো যে প্রত্যেকটাই হচ্ছে একটা মূলদ সংখ্যা। সুতরাং এটা কি হবে? এটা হবে সত্য। প্রথমটা কি হলো? সত্য। তারপর দেখো, 1/2 দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। আচ্ছা, অমূলদ সংখ্যা মানে আমরা জানি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ নট ইকুয়াল টু কিউ, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অমূলদ সংখ্যাটা আমরা জানি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তো এটা দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ, এটা মিথ্যা, এটা মিথ্যা। তার ব্যাখ্যাটা হচ্ছে দেখো, এটা হলো একের একটা, দুইটা। দেখো ব্যাখ্যাটা এরকম দেওয়া যায় যে ধরো আমি একটা অমূলদ সংখ্যা ধরছি √3, ঠিক আছে, আর একটা অমূলদ সংখ্যা আমি নিচ্ছি -√3। এবারে এদের মধ্যে সমষ্টি মানে যোগ যোগ করলে কী হবে দেখো, √3 - √3 সমান 0। এই 0টা কিন্তু একটা মূলদ সংখ্যা, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। যদি তোমরা জানতে চাও কোথা থেকে 1.1-এর ওই ভিডিওটা দেখে নেবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে দেখিয়েছি, আমি বলেছি যে কেন 0 একটা মূলদ সংখ্যা। দেখো তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টিটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে বলছে সর্বদা অমূলদ সংখ্যা, তাহলে এটা নিশ্চয়ই ভুল আছে। তাহলে আমরা এখানে লিখে দেবো মিথ্যা। এটা কি হলো? মিথ্যা। তারপর দেখো 1/3 দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। হ্যাঁ, এটাও সত্য। কারণ এখানে যে কোনো আমি আমি একটা ভাবছি যে 2/3 গুণিত 5/6, কারোটা করলে 3, তাহলে 5/9। এভাবে যে কোনো মূলদ সংখ্যা যদি নেই, দুটো মূলদ সংখ্যা গুণ করলে অবশ্যই এটা আমরা মূলদ সংখ্যা পাবো। সুতরাং এটা হবে কি? সত্য। তারপর দেখো 1/4 দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। না, এটা হবে না। তার কারণটা দেখো, চারটা ধরো আমি একটা অমূলদ সংখ্যা বলছি √2, বা হ্যাঁ √2, √2 একটা অমূলদ সংখ্যা। এর সঙ্গে যদি আমি আবার একটা অমূলদ সংখ্যা পাই, এগুলো যদি গুণ করি, এটাও কিন্তু একটা অমূলদই হবে। সুতরাং বা এছাড়া হ্যাঁ, এটা অমূলদ সংখ্যা হবে। এইভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে এটা কিন্তু লিখতে হবে মিথ্যা। তারপর দেখো প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। 1/5 কি বলছে? প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। এটা তো একদমই সত্য।
কারণ মূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যার একটা অংশ, তাই না? তারপরে 6টা, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। মিথ্যা, কারণ বাস্তব সংখ্যার মধ্যে সব কি অমূলদ সংখ্যা নাকি? মূলদও আছে অমূলদও আছে, তাই এটা হবে কি মিথ্যা। ঠিক আছে, চলো এরপরে দেখো 2 দাগের অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। আচ্ছা, অমূলদ সংখ্যার বলতে কি বুঝি এর উত্তর আমি বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, তোমরা এইভাবে লিখে নেবে। অমূলদ সংখ্যা, তাই তো? অমূলদ সংখ্যা। আচ্ছা, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেই সব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, আমরা মূলদ সংখ্যা যখন সংখ্যা দিয়েছিলাম আগের ভিডিওতে আছে কোশ্চেন থেকে 1.1-এ, ওখানে আমি বলেছিলাম এটাই যে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মূলদ সংখ্যার বেলায় যায়, আর অমূলদ সংখ্যার বেলায় শুধু যায় না, দন্তন্বয় আঁকা, এইটাই শুধু এক্সট্রা আছে, বাকি একই লেখা, যে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর এখানে কি বলেছে, এখানে বলেছে 4টি অমূলদ সংখ্যা লিখি। 4টি অমূলদ সংখ্যা আমরা অনেক কিছু লিখতে পারবো। 4টি অমূলদ সংখ্যা, সেটা √2 হবে, √3 হবে, পাই হবে, ই হবে, এরকম টাইপের। এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এগুলোকে এই p/q আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এটাই হলো 2 দাগের উত্তর। চলো তারপরে আমরা আসি দাগ নম্বর 3। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। আচ্ছা, এটা আমরা কি করে করব দেখো, কোনটি মূলদ কোনটি অমূলদ। আচ্ছা, প্রথমে আছে 3 দাগের 1। আচ্ছা, 3 দাগের 1 কি আছে, √9। আমরা সবাই জানি যে 9 এর বর্গমূল 3 হয়, তার √9 সমান 3, তাই তো? আমি লিখে দিলাম এটা মূলদ সংখ্যা, কারণ 3 তো মূলদ সংখ্যা। 3কে 3/1 লেখা যায় কি না? 3/1 মানে তো 3, তাহলে এটা কি সংখ্যা? এটা হবে মূলদ সংখ্যা। ওকে, তারপর 2-এরটা কি আছে দেখো, 2-এরটা আছে √225। 225-এর বর্গমূল হচ্ছে 15, আমরা জানি, কারণ 15কে 15 দিয়ে গুণ করে 225, তাহলে 15, এটা অবশ্যই এটাও একটা কি হবে, এটা হবে মূলদ সংখ্যা, কারণ 15কে আমি 15/1 আকারে লিখতে পারি। তারপর 3-এরটা √7, এটা কিন্তু অমূলদ হবে, এটা হবে অমূলদ সংখ্যা। তার ব্যাখ্যা যদি বলা যায়, ব্যাখ্যা এটাই যে যদি কোনো প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যার বর্গমূল আমরা বলি, এটা যেহেতু মৌলিক সংখ্যা 7টা, সেটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, তাই এটা দেখাও যায়, 7-এর বর্গমূল করে দেখানো যায়, সেক্ষেত্রে মিলবে না। যাই হোক, এটা অমূলদ সংখ্যা আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে তোমরা, যে কোনো মানে মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। চলো তারপরে 4-এরটা কি বলছে দেখো, √50। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 5 × 5, দুটো 5 থেকে একটা 5 বাইরে চলে আসবে, আর √2, এই √2 একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, সেই জন্য এই পুরোটাও কি হবে, একটা অমূলদ সংখ্যা। তাহলে কি লিখবো, অমূলদ সংখ্যা। ঠিক আছে,
তারপরে দেখো দাগ নম্বর 5 √100। এটা তো খুব সহজ, যে 100 বর্গমূল 10, তো 10টা একটা মূলদ সংখ্যা, 10কে 10/1 লেখা যায়, এটা কি হবে? মূলদ সংখ্যা। বোঝা যাচ্ছে? দেখো তারপরে কি আছে, তারপরে আছে -√81। আমরা জানি যে 9×9 = 81, তাহলে এটা -9 হবে। তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ -9কে লেখা যায় -9/1, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, তাই এটা হবে কি? এটা হবে মূলদ সংখ্যা। ঠিক আছে? তারপর VII √42, 42। 42কে আমি এখানে ভেঙে নিই, 21 দুগুণে 42, 3 7 21, তাহলে 2 × 3 × 7। দেখো এটা যেহেতু সব মৌলিক সংখ্যার গুণফল, তাই না? 3টি মৌলিক সংখ্যা, তো এটার কিন্তু এটা হবে একটা অমূলদ সংখ্যা। √2 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, 3টে আলাদা মৌলিক সংখ্যা, তাই না? তো এটাও কিন্তু অমূলদ সংখ্যা লিখতে, কারণ 42 যদি আমরা বর্গমূল করে p/q আমরা প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, দুটি আলাদা, 3টে আলাদা মৌলিক সংখ্যা, তাই এটা কি লিখবো? এটাও আমরা লিখবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখো VII √29, এটা অমূলদ সংখ্যা। তার কারণটা হচ্ছে কি, যেহেতু এটা একটা মৌলিক সংখ্যার বর্গমূল, তাই অমূলদ সংখ্যা। তারপর দেখো IX -√1 এর গায়ে 3টে শূন্য। দেখো এটাকে আমরা লিখতে পারি 100 × 10, 100 হয়, তাহলে 10√10। এটা অমূলদ হবে। কেন অমূলদ হবে? কারণ এই √10 এটা আবার এটা একটা মানে দুটো মৌলিক সংখ্যার গুণফল, এবং তার বর্গমূল, সেই জন্য এটা অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এই হলো 3 দাগের অঙ্কগুলো। আচ্ছা, এরপর আমরা আসছি পরের দাগে। তার আগে বলি, আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জাগাবে। আর এই ভিডিওটা তোমরা যেমন দেখে উপকৃত হচ্ছ, তাই তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় সেজন্য বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চলো দেখো, তারপরে 4 দাগের অঙ্ক। 4 দাগ কি বলেছে দেখো, বলছে এই যে 4 দাগে সংখ্যা রেখায় √5 স্থাপন করা। তো সংখ্যা রেখায় √5 স্থাপন করব। √5, প্রথমে আমরা 5-এর বর্গমূলটা বার করি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বার করছি। দেখো 5 লিখলাম, সবাই ভালো করে বর্গমূলটা দেখতে থাকো। তো এইভাবে যখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবো, আমরা এইভাবে পড়বো 1 1 কে 1, 2 2 4, 3 3 9, এভাবে। 3 3 9 তো বেশি হয়ে যাবে, তাই 2 2 4 লিখলাম। কেমন? বিয়োগ করলে 1 হলো। এখানে দশমিক বসাবো, বসিয়ে দুটো করে শূন্য নেব। এমনি ভাগের ক্ষেত্রে একটা শূন্য নিই, কিন্তু যখন আমরা বর্গমূল নির্ণয় করবো দুটো করে শূন্য, মানে জোড়া জোড়া শূন্য পাবো। এবারে 2-এর ডাবল এখানে বসাবো, 2-এর ডাবল 4 হবে। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো, যেটা এখানে বসাবো সেটা এখানে বসাবো, এবং ওই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো। 1 বসালে 41 থাকে 41, 2 বসালে 42, মানে 42 মানে 84, 3 বসালে অনেক বেড়ে যাবে, তাই 2 বসাই। দেখো 2 2 4, আচ্ছা 2 8 মানে 84, বিয়োগ করলে হবে 16। আচ্ছা, আর খুব একটা করার দরকার নেই, কারণ আমরা এই যে 2.2 পেয়েছি না, 2.2 পেয়েছি মানে আমি এখানে লিখতে পারি 2.2 বলে, এখানে পয়ের ফলে আঁকা অন্তস্থ প্রায় লিখে দিলাম, এটা লিখতে পারি। তাহলে 2.2 মানে 2 এর চেয়ে একটু বেশি, তা সংখ্যা রেখা স্থাপন করা খুবই সহজ। আমি এইভাবে 0 1 2 3 4 5 এভাবে লিখে নিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা করবে। এদিকে -1 -2 -3 এইভাবে কিছু লিখলাম, -4 কন্টিনিউ আছে। এবার দেখো 2.2 মানে 2 এর বেশি, 2.5 নয়, মানে অর্ধেকেও যাবে না, 2 এর থেকে একটু বেশি। আমি এই বরাবর গিয়ে গোল পাখি দিলাম, আর এখানে লিখে দিলাম √5। কেমন? এইভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করব, কিন্তু 2.2 লিখবো না, ওটা আমরা বার করবো, হিসেব করব যে এটা কোথায় ঠিক পড়ে। 2 এর বেশি তো হবেই, কারণ 2 এর বর্গ 4 হয়, আর 3 এর বর্গ 9, 2 আর 3 এর মাঝখানে। 2.2 মানে 2 এর কাছাকাছি হবে, 2 এর চেয়ে একটু বেশি হবে, কিন্তু 2 এর কাছে হবে, 3 এর কাছে নয়। ঠিক আছে, এইভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করব। চলো তারপরে, তারপরটা বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করা। এই যে 5-এর দিকে একটা বলেছে কি, সংখ্যা রেখায় √3 স্থাপন করো। তো এটাও খুব সহজ, এর মতোই হবে। আচ্ছা দেখো দাগ নম্বর 5 কি বলেছে, √3। তাহলে 3-এর বর্গমূলটা করি আমরা একই রকমভাবে।
এক এককে এক, বিয়োগ করলে 2 হবে, দশমিক দিয়ে দুটো শূন্য দিলাম, একের ডাবল 2 এখানে বসালাম, এক বসালে 21 একে 21, এরকম করে আমরা চেক করি। 5 বসালে হবে 5 একে 105, আর একটু বেশি বসাই। এইভাবে দেখো আমরা যদি 7 বসাই, 7 বসাচ্ছে 7, 7 7 49, হাতের হলো 4, 7 দুনে 14, 14 আর 4 18, 11। আমরা আর করছি না, যদিও এখন অনেক হবে, এটা করলে অনেকটা বড় হয়ে যাবে, আর করছি না। আমি 1.7 লিখছি, ব্যাকেটে প্রায় লিখছি। এটা কিন্তু শেষ নয়, কন্টিনিউ চলবে, আবার দুটো শূন্য বসাবো, 17 ডাবল 34 বসাবো, কিন্তু অত আমার যাওয়ার দরকার নেই, কারণ আমার এখানে সংখ্যার গায়ে বসানো দরকার। 1.7 মানে আমি এখানে একটাই করে নিই, 0 1 2 3 4 5, এইভাবে একটা লাইন টেনে নিলাম, এদিকে তাই -1 -2 -3 -4, এভাবে কন্টিনিউ যাচ্ছে। এবার 1.7 মানে হচ্ছে 1 এর চেয়ে বেশি, আর 0.5 এর চেয়ে বেশি মানে 1.5 এর বেশি, মানে 2 এর দিকে একটু। এইবার আমার একটা জায়গায় আমি গোলপাকে এখানে লিখবো √3, কি লিখবো √3। ঠিক এইভাবে আমরা সংখ্যাকে স্থাপন করে দেবো, কেমন? চলো এরপরে দেখো 6টা, এখানে অনেকগুলো অঙ্ক আছে। এই যে সংখ্যার গায়ে √5 √6 √7 -√6 -√8 -√11। আচ্ছা √5টা আমি আর দেখাচ্ছি না, কারণ এইমাত্র √5টা 4-এর দাগে দেখালাম, √5টা আমি আর বলছি না, ওই একই অঙ্ক। √6টা দেখাচ্ছি। √6 দেখো, √6টা আমি এখানে 6 লিখলাম, এর ভাগ করি 2 দুগুণে 4, মানে এটা ভাগ নয়, এটা ঠিক বর্গমূল নির্ণয় করছি। দশমিক দিয়ে দুটো শূন্য বসালাম, বর্গমূলটা সবাই দেখে না, ভালো করে দেখো, ভালো করে দেখো বর্গমূলটা। এখানে এমন একটা নাম তাবো তো, 1 1 1 2 দুগুণে 4 3 3 9, এইভাবে, ঠিক আছে, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 2 দুগুণে 4 করলাম, এইভাবে করলাম, বিয়োগ করে 2 হলো, দুটো করে শূন্য, আমরা দশমিক দিয়ে দুটো শূন্য বসাবো। এমনি ভাগের ক্ষেত্রে একটা শূন্য, কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দুটো শূন্য। এবার 2 এর ডাবল 4 বসাবো, এখানে 1 বসালে 41, 1 41, 2 বসালে 42 বলে 84, এইভাবে 3 বসালে দেখো 3 4 12 120, একটু বেশি হচ্ছে। 4 বসালে 4 বসাই, কারণ 5 বসালে আবার 200 বেশি হয়, তাহলে 4 বসায়, তারা দেখো 4 4 16 হচ্ছে, হাতে 1, 4 4 16 17, 176 বিয়োগ করলে হচ্ছে 24। আমি আর করবো না, এখন অনেক বড় হবে, কিন্তু আমি এখানে স্টপ করবো, আমার হচ্ছে সংখ্যাকে বসানোটা মেন ব্যাপার, তাই না? তাহলে এটা আমি লিখবো কি, 2.4, ব্যাকেটে অবশ্যই লিখবো প্রায়, কারণ এটা পুরোপুরি নয়, এরপর আরও কিছু বসবে। তা আমরা এবার এখানে একটা লাইন টেনে নেব, 0 1 2 3 4 5, এই লাইনটা তোমরা পেন্সিলে করবে, দেখতে ভালো লাগবে, পেনে করবে না, ঠিক আছে? এদিকে -1 -2 -3 -4, এভাবে দেবে একই রকম। √6টা কোথায় পড়ছে, 2.4, মানে 2 এর চেয়ে বেশি, আড়াইয়ের একটু কম, মানে মাঝ বরাবর কিছুটা, তবে 2 এর দিকেই যেন হয়, এখানে লিখবো আমি √6, এইভাবে ঠিক করবো, কেমন? এইভাবে আমরা করে দেবো। আচ্ছা √6 হয়ে গেল, তারপরে কি আছে দেখো, তারপরে √7 আছে। √7টাও একই রকম, এখানে প্রথমে আমরা বর্গমূলটা করব, 2 দুগুণে 4, বিয়োগ করলে 3 হয়, দশমিক দিয়ে দুটো শূন্য বসালাম, 2 এর ডাবল 4 বসলো। এবার দেখো এমন একটা সংখ্যা এখানে বসাবো, যেটা এখানে বসাবো সেটা এখানেও বসাবো, এই জায়গাটা 5 বসালে 200 বেশি হচ্ছে, 6 7 8 বসালে 4 8 300 বেশি হচ্ছে, 7 বসালে 280 আর বেশি আছে, 6 বসালে মনে হচ্ছে হয়ে যাবে, 6 বসাচ্ছি, 6 36 হচ্ছে, হাতে 3 424 আর 3 27, তাই না? তাহলে এটা হচ্ছে 4 24, দেখো 2.6 আসছে, 2.6 আমি এটা প্রায় লিখে দেবো, ঠিক আছে, 2.6 প্রায়। তাহলে এটা কেমন হবে দেখো, 0 1 2 3 4 5, এদিকেও তাই -1 -2 -3 -4, এখানে আমি দেখো 2.6 মানে 2 এর চেয়ে বেশি, 3-এর কাছে, মানে আড়াইয়ের বেশি, একটুখানি একটু 3-এর দিকে হবে, মাঝখান থেকে একটু 3-এর দিকে, এখানে আমি লিখে দিলাম √7, ঠিক আছে, বুঝে গেল? এইভাবে তোমরা করবে। তারপরে কি আছে, তারপরে আছে দেখো -√6 আছে না, -√6, তাহলে -√6 সমান, আমি দেখো √6টা বার করেছি, এই যে এখানে তো বার করেছি, তাই না? আর বার করছে না, ঠিক এরকমভাবেই আমরা বের করবো। 2.4 হচ্ছে, তাহলে এটা আমি লিখবো -2.4, ব্যাকেটে প্রায়, তাই না? দেখো এবার আমি লম্বা লাইন টেনে নিলাম,
0 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4, এইভাবে -5 কন্টিনিউ চলবে। এবার দেখো -2.4, -2 এখানে আছে, এখানটা সবার আগে ভুল করে এই জায়গাটায়, ভালো করে দেখো। অনেকেই কি করে -2.4 2 এর চেয়ে বেশি, তাহলে এই একের দিকে করে, -1 দিকে করে, এই জায়গাটা ভুল হয়, ভালো করে দেখো। -2.4 মানে এটা কিন্তু -3-এর দিকে, কেন বলতো মাইনাস আছে তাই না। 2.4 বলতে কিন্তু এদিকে তো কম হয়ে দেখো -1, তাহলে এদিকে একের দিকে চলে যাচ্ছে, এটা 3-এর দিকে আসবে, সেই জন্য -2.4 মানে -2 থেকে -3-এর দিকে হবে। আর অর্ধেক যাবে না, কারণ 0.5 নেই, একটু অর্ধেকের কম, মানে কিছুটা 2 এর দিকে থাকবে, -2 দিকে থাকবে। দিয়ে এখানে আমরা লিখে দেবো -√6, ঠিক এইভাবে করব, কেমন, এইভাবে আমরা করবো, বুঝতে পারলে। আচ্ছা, আর দুটো আছে -√8, এই যে এই দুটো বাকি আছে, -√8 -√11। চলো এই দুটো করলে আমার আজকের মতো এটা শেষ হবে 1.2। দেখো -√8, প্রথমে আমরা 8-এর বর্গমূলটা এনে বার করে নিই, কেমন। আচ্ছা, 2 2 4, কারণ 3 থেকে 9 বেশি হয়ে যাবে, 2 2 4, 4 বিয়োগ এ হলো 2 এর ডবল 4, 2 শূন্য বসলো। এবার দেখো 4 9 36 আর 4 10 40। তো এখানে আমরা কি করব, মানে 4 10 40 যেহেতু হয়ে যাচ্ছে, তাই ওটা আমরা নেব না, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমরা কি করব, 4 10 40, 9 নিয়ে নিই, হ্যাঁ। 9 হবে না, 9ও তো বেশি হয়ে, 4 9 36 360, না 9টাও অনেক বেশি হয়ে যাবে। 8 নিলে মনে হচ্ছে হয়ে যাবে, 28 64, 4 32, 8 নিলে হয়ে যাবে, 2.8 করছি, 8 28 64 হাতের হলো 6, 4 32 আছে 38, ব্যাস 8 নিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে যে 16, তাহলে মোটামুটি পাচ্ছি 2.8, কিন্তু 2.8 নয়, -2.8 ব্র্যাকেটে প্রায় লিখবো, হ্যাঁ। দেখো এবার এখানে লম্বা লাইন টানলাম, 0 1 2 3, 0 1 2 3, এরপরে হবে 4 5, এভাবে চলতে থাকবে। এদিকে -1 -2 -3 -4, এভাবে হবে। -2.8 মানে -2 এখানে আছে, 2.8 মানে 3-এর কাছাকাছি, -3-এর কাছাকাছি, এখানে একটা জায়গায় আমরা লিখে দেবো কি -√8, ঠিক এইভাবে করতে হবে, ঠিক যেমনটা করেছে এইভাবে কিন্তু তোমরা করবে, এটা পেন্সিলে করবে অবশ্যই। আর যখন পেন্সিল দরকার স্কেল বসিয়ে এখানে মেপে নেবে, সমান সমান মাপ নিলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। চলো -√8, আজকের লাস্ট অঙ্ক এটাই। এটার বর্গমূল আমরা করি, যেমন করছি বর্গমূল নির্ণয় করি, কিন্তু বর্গমূল পুরো করবো না, পুরো করার দরকার নেই, পুরো করলে হবে। আর নাহলে এটা আমি পুরো বর্গমূলটা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তবে √11 তো মিলবে না, এটা প্রায়ই করতে হবে। দেখো 3 3 9, আচ্ছা এখানে জোড়া সংখ্যা দুটোই নিচ্ছি, 2 হলো দশমিক এখানে দশমিক বসাবো, 2 শূন্য নেব, 3-এর ডবল 6। এবার এমন একটা সংখ্যা পাবো যেটা এখানে বসাবো সেটা এখানে বসাবো, এইভাবে নামটা পড়ি। 3 6 18, তো তাহলে 3 বসাচ্ছি, 3 3 9, 3 6 18, 11 হলো। এবারে 33-এর ডবল 66, আমি একটু বেশি দেখাচ্ছি, এটা লাস্ট অঙ্ক, ডবল জিরো আবার বসে গেল। 66 পরে এমন একটা সংখ্যা পাবো যেটা এখানে বসাবো সেটা এখানেও বসাবো। এটা হিসাব করবো কী করে, এটাকে 6 ভাববো, এটাকে 11 ভাববো, ঠিক আছে, 600 আর 1100 যেহেতু, তাহলে 2 বসালে কিন্তু বেশি হয়ে যাবে না, কারণ 2 বসালে বেশি হবে, তাহলে 1 বসাচ্ছি, 1 1, তাহলে কী হবে 6 6 1, বিয়োগ করে নিই 9, এদিকে 7 করে 3, এদিকে 4 4 3 9, এভাবে চলতে থাকবে, আর করছি না, এটা অনেক দূর হবে। তো আমি মোটামুটি এরকম করে লিখে -3.31 ব্র্যাকেটে প্রায় লিখবো, ঠিক আছে। এবার এইভাবে লম্বা একটা লাইন টানবো, টেনে আমি এখানে 0 1 2 3 4 5 6, এভাবে এদিকে -1 -2 -3, তারপরে -4, এরকম করে হবে। -3.31 মানে -3, এদিকে 3.31, তবে 3.5 নয়, তাই 3-এর কাছাকাছি কিছুটা জায়গায় এরকম করে লিখবো -√11, ঠিক এইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল। এইভাবে আমরা অঙ্কগুলো করবো, ঠিক যেমনভাবে দেখালাম এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, আজকে এতটাই থাক, ফিরে আসছি আমি পরবর্তী ভিডিওতে। তাহলে আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করাতে অনুপ্রেরণা জাগাবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওতে অঙ্ক দেখে তোমরা যেমন উপকৃত হয়েছো, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়, সেজন্য বেশি বেশি করে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমাদের পরবর্তী ভিডিও সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।